আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে ফিজিক্স 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, এটা হচ্ছে অধ্যায় 2 এ রয়েছে, চ্যাপ্টার 2 তে। প্রমাণটি হচ্ছে যে 6 আলফা ইজ ইকুয়াল 3 বিটা ইজ ইকুয়াল 2 গামা এর প্রমাণ। এটি মূলত প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো কিংবা প্রমাণ করো 6 আলফা ইজ ইকুয়াল 3 বিটা ইজ ইকুয়াল 2 গামা। এটি এখন আসলে এভাবেও থাকতে পারে কিংবা ভাষা দিয়েও থাকতে পারে। আপনি অবশ্যই এটি বই থেকে কিভাবে থাকে সেই বিষয়টি একটু ভালো করে জেনে নেবেন। 4-5 টাইপের বা 4-5 প্রকারের ভাষা দিয়ে প্রশ্নগুলো থাকতে পারে। অবশ্যই বইয়ে দেখবেন লেখা রয়েছে, অথবা আকারে। হ্যাঁ, একটু দেখে নিলেই বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই আমরা একটা আয়তাকার বস্তু নিয়েছি, কঠিন বস্তু অবশ্যই। সুতরাং এর দৈর্ঘ্যও রয়েছে, এর প্রস্থও রয়েছে, ফলে এর ক্ষেত্রফল S1 অবশ্যই হবে, এবং S1 ইকুয়াল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ A1 ইন্টু B1। চিত্রে যা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভাষায় তাই দেব। এখন এর উপরে তাপ দেয়া হলো, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া হলো, ফলে এর তো দৈর্ঘ্য বাড়বে, আবার প্রস্থ ওটাও কিন্তু দৈর্ঘ্য। অর্থাৎ আমরা একটা আয়তাকার বস্তুতে দুটো দৈর্ঘ্য পাবো, একটা হচ্ছে লম্বা দৈর্ঘ্য আর একটা খাটো দৈর্ঘ্য। তো লম্বা দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্য বলা হয়, আর ছোট যে দৈর্ঘ্যটা সেটাকে বলা হয় প্রস্থ। হ্যাঁ, বাট দুটোই কিন্তু দৈর্ঘ্য। ফলে এই বস্তুটার উপর যখন তাপ প্রয়োগ করা হবে, এর কিন্তু দৈর্ঘ্য বরাবরও বাড়বে, আবার প্রস্থ বরাবরও বাড়বে। ফলে এখানে প্রসারণ ঘটবে দুইভাবে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। আর এই কথাগুলোই কিন্তু এখানে বলা রয়েছে। দেখেন, এই যে, তো আমি তাপ প্রয়োগ করার ফলে লক্ষ্য করেন এর দৈর্ঘ্য বেড়ে হয়েছে A2, এর প্রস্থ বেড়েছে, আগে ছিল B1 এখন হয়েছে B2, আর ক্ষেত্রফল তাহলে S2 ইজ ইকুয়াল A2 B2। ওকে, এই কথাগুলোই কিন্তু আমরা এখানে লিখব। ধরি একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য A1 এবং প্রস্থ B1, দুঃখিত, B1। হ্যাঁ, তো এই যা আমরা ওইখানে দেখলাম, একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য A1, প্রস্থ B1 এবং ক্ষেত্রফল S2। এখানে S2 ক্ষেত্রফল সম্পর্কিত কোনো কথা বলা হয়নি, না বললেও চলবে। তাপমাত্রা বাড়ানো হয়েছে T ডিগ্রি সেলসিয়াস, ফলে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য A2 এবং প্রস্থ হচ্ছে B2। আগে ছিল দৈর্ঘ্য A1, প্রস্থ ছিল B1, পরে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে এর দৈর্ঘ্য হলো A2, প্রস্থ হলো B2। ফলে আদি ক্ষেত্রফল হবে S1 ইকুয়াল A1 B1। এই যে এইটি আমরা দেখেছিলাম, S1 ইকুয়াল A1 B1 এবং S2 ইকুয়াল হবে A2 B2। এইটুকু তো বলা যেতেই পারে। এখন আসেন আলফা বিটা, অর্থাৎ আলফা ও বিটা এর সংজ্ঞানুসারে আমরা পাই। এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে পরিবর্তিত দৈর্ঘ্য ইজ ইকুয়াল আদি দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস আলফা টি। আলফা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো যেহেতু দৈর্ঘ্য বরাবর হিসেব করতেছি আমরা, দৈর্ঘ্য তো আগে ছিল, আদি দৈর্ঘ্য ছিল A1 আর পরিবর্তিত দৈর্ঘ্য ছিল A2, তাহলে A2 ইকুয়াল A1 ইন্টু 1 প্লাস আলফা টি। আলফা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবরের হিসেব হলো। এবার প্রস্থ বরাবরও তো বেড়েছিল, কারণ হিসেব তো আমার দুই দিক দিয়ে বেড়েছিল, ফলে প্রস্থ বরাবর আমাকে হিসেব দেখাতে হবে। সেক্ষেত্রে লেখা যেতে পারে B2 ইজ ইকুয়াল B1 ইন্টু 1 প্লাস আলফা টি। এইটা হিসেব হয়েছে প্রস্থ বরাবরে, কারণ বস্তুটা তো ছিল আয়তাকার, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে দেখেন পরিবর্তিত ক্ষেত্রফল ইজ ইকুয়াল আদি ক্ষেত্রফল ইন্টু 1 প্লাস বিটা টি। বিটা হচ্ছে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই তিনটি সমীকরণ দাঁড় করানোর পর এখন আপনি 1 ও 2 গুণ করতে পারেন। যদি আমরা 1 নং ও 2 নং গুণ করি, তাহলে হচ্ছে এখানে আমরা 1 নং দেখতে পাচ্ছি A2, এখানে পাচ্ছি B2, তাহলে A2 B2, এই যে দেখেন A2 B2 ইকুয়াল এখানে পাচ্ছি A1 B1, এই যে A1 B1, আর বাকি রইল 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে লেখা যায় 1 প্লাস আলফা টি স্কোয়ার। একই জিনিস দুইবার গুণ আসলে স্কোয়ার হয়, আমরা জানি। এখন A2 B2 ইজ ইকুয়াল S2, সেটা তো আমরা প্রথমেই বলে রেখেছি, এই যে A2 B2 ইজ ইকুয়াল S2। ফলে আমরা এখানে A2 B2 এর বদলে কিন্তু S2 বসাতেই পারি, বসাই দিলাম। কিন্তু আমরা S2 ইজ ইকুয়াল, দেখেন এই যে 3 নং সমীকরণে S2 ইকুয়াল লিখে রাখছি এখানে S1 ইন্টু 1 প্লাস বিটা টি।
খুব কৌশলে কিন্তু প্রথমে 1 ও 2 নংকে গুণ করলাম, a2b2 আসলো, a2b2 থেকে আসলাম s2, s2 থেকে এখানে আসবো ওই s2 এর সূত্রটা। আর এ পাশে কিন্তু আপনার a1b1 এর বদলে s1 বসানো হয়েছে, ওই যেটা ওখানে লিখেছিলাম শুরুতে আদি ক্ষেত্রফল সম্পর্কে, যে s1 ইকুয়াল a2b2, তো এটা লিখেছি এখানে। আর এই যে এটা দেখেন 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার, এটা যা আছে তাই আছে। ওকে ফাইন। এরপরে লক্ষ্য করেন ভিউয়ার্স, যখনই s2 এর মান এই যে এই মানটা আমরা এখানে বসায় দিয়েছি, তখন দেখেন এ পাশের s1 এ পাশের s1 কাটা যায়, দিয়ে দিলাম কাটা, বাকি রইল 1 প্লাস বিটা টি। এই যে 1 প্লাস বিটা টি ঠিক আছে, এটা 1 প্লাস আলফা টি স্কোয়ার এটাও ঠিক আছে। এইবার দেখেন এটা কিন্তু সূত্র পড়ে 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে ভিউয়ার্স দেখেন কি হচ্ছে, এই পাশে 1 প্লাস বিটা টি তো রইলই, এই পাশে হবে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিয়েছে। এরপরে লক্ষ্য করেন এই যে আলফার মান তো অতীব ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র একটি মান, এর মান হচ্ছে 0.000012 পার ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। তো যেহেতু অত্যন্ত ক্ষুদ্র, তো অত্যন্ত ক্ষুদ্র মানের ওপর ঘাত দিলে বা স্কোয়ার করলে সেটা আরও বেশি ক্ষুদ্র হয়, ফলে এটা আরও অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে, ফলে আমরা একে বর্জন করতে পারি। একে আমরা বর্জন করে দিলাম, আপনারা অবশ্যই ক্রস দিয়ে কাটবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম। তাহলে বাকি রইল 1 প্লাস 2 আলফা টি, উভয় পক্ষের দেখেন 1 1 কাটা যায়, এই তো 1 1 দিলাম কাটা। এবার উভয় পক্ষের দেখেন টিও কিন্তু পরের লাইনে কাটা যায়, এই যে টি আর টি, তাহলে থাকে হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু আলফা। এটা দিব আমরা 4 নং সমীকরণ, থাকে এটা, অর্থাৎ আমরা এটা সম্পর্ক স্থাপন করলাম হচ্ছে আলফা এবং বিটা এর মধ্যে। এর পরের স্টেপে আমরা করব আলফা এবং গামা এর মধ্যে সম্পর্ক, কারণ আমাকে সম্পর্ক করতে বলা হয়েছে তিনটা রাশির মধ্যে, আলফা বিটা গামা। আমি আলফার সাথে বিটার সম্পর্ক করে রাখলাম, এবার আলফার সাথে গামার সম্পর্ক করব। এই ক্ষেত্রে একটি বাক্সের মতো চিত্র অঙ্কন করব, যার অবশ্যই দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতাও থাকবে, এবং তার উপর যখন তাপ প্রয়োগ করা হবে, এর প্রসারণ কিন্তু ঘটবে 3 দিকে, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর, ফলে এর হিসেব অবশ্যই 3টা আসবে। আর আয়তনের ক্ষেত্রে তো অবশ্যই হিসেব হবে, কিন্তু দৈর্ঘ্যের হিসেবে 3 বরাবর আসবে দৈর্ঘ্য সূত্র। তো যাই হোক, আমরা এখানে এই ভাষাটা এখানে যা দেখতে পাচ্ছি তাই এখানে লিখবো। ধরি একটি বস্তুর দৈর্ঘ্য a1, প্রস্থ b1 এবং উচ্চতা c1। এই যে দৈর্ঘ্য a1, প্রস্থ এই বরাবর, এই যে এই রেখাটা আমি ধরে নিয়েছি প্রস্থ, এই বরাবর দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে খাড়াটা উচ্চতা c1। হ্যাঁ, তো এই কথাগুলো দিবার পরে এর তাপমাত্রা আমরা এখানেও টি ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দিলাম, ফলে এর পরিবর্তিত দৈর্ঘ্য হবে a2, পরিবর্তিত প্রস্থ হবে b2 এবং পরিবর্তিত উচ্চতা হবে c2। এই বিষয়গুলো এখানে লেখা রয়েছে। ফলে আদি আয়তন হবে v1 ইজ ইকুয়াল a1 b1 c1। আমরা জানি আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সেই সূত্রটা এখানে পড়েছে। এই যে ছোট বাক্সটা আমরা ভেতরে দেখতে পাচ্ছি, এই বাক্সটার দৈর্ঘ্য a1, প্রস্থ b1, উচ্চতা c1। তাহলে এই ছোট বাক্সটার আদি আয়তন যদি v1 হয়, তাহলে v1 ইজ ইকুয়াল a1 b1 c1 লেখা যেতে পারে। এবার যখন তাপ প্রয়োগ করা হয়েছে, তখন দেখি যে বাক্সটা বড় হয়েছে। দেখেন আমি কিন্তু আবসা করে একটা এঁকে দিয়েছি, আপনারা মোটামুটি এইভাবে এঁকে নেবেন। একেবারে যে খুব সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, আবার যতটা সম্ভব আপনি সুন্দর করবেন, এটা আপনার রুচিশীলতা। তো যাই হোক, যখনই তাপ প্রয়োগ করেছি তখনই তো এর আয়তন পরিবর্তন হয়ে গিয়েছে, সেটাকে আমরা v2 লিখেছি। আর v2 ইকুয়াল পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত উচ্চতা। ওকে, এবার আসেন আলফা ও গামা এর সংজ্ঞা অনুসারে আমরা পাই, আলফার সংজ্ঞা অনুসারে আমরা পাই পরিবর্তিত দৈর্ঘ্য ইজ ইকুয়াল আদি দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস আলফা টি, যেটা আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম। এরপরে আসেন পরিবর্তিত প্রস্থ ইকুয়াল আদি প্রস্থ, এটাও কিন্তু দৈর্ঘ্য, মানে তিন হিসেব হবে। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিসেব হবে, একটা প্রস্থ বরাবর, একটা উচ্চতা বরাবর। তো আমি এবার প্রস্থ বরাবর হিসেব করছি, তাহলে b2 ইজ ইকুয়াল b1 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা দিলাম 6 নং সমীকরণ। সমীকরণগুলো ধারাবাহিকভাবে চিহ্নিত করে দিব। এবার দেখেন উচ্চতা বরাবর c2 ইজ ইকুয়াল c1 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা দিলাম 7 নং। এই তিনটা গেল হচ্ছে আমার দৈর্ঘ্য হিসেবে। কিন্তু আয়তন হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে আদি আয়তন এইখানে থাকবে, পরিবর্তিত আয়তন ইজ ইকুয়াল আদি আয়তন ইন্টু 1 প্লাস গামা টি। এই সূত্রটিও কিন্তু আমরা ঠিক আগের ভিডিওতে সেখানে স্পষ্ট করে পড়িয়েছিলাম বা বলেছিলাম। এখন দেখেন এই তিনটা গুণ করে দেন, 5 6 7 গুণ করে দিলে কি হবে, এ পাশে হবে a2 b2 c2। এই যে দেখেন লেখা আছে a2 b2 c2, সরি a2 b2 c2 ইকুয়াল এই বরাবর a1 b1 c1, এই যে a1 b1 c1। আর এটা একই জিনিস কয়বার আছে দেখেন তো, 3বার আছে, তাহলে 1 প্লাস আলফা টি হোল কিউব। ওকে, আমরা তিনটাকে গুণ করে নিলাম। এবার দেখি পরের পৃষ্ঠা।
এখানে দেখতে পাচ্ছি এ টু বি টু সি টু ছিল, এ টু বি টু সি টু, আর আমরা শুরুতেই কিন্তু ধরে নিয়েছিলাম পরিবর্তিত আয়তন ছিল এ টু বি টু সি টু, আর আদি আয়তন ছিল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। তো এই যেখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ছিল তার বদলে আমরা ভি ওয়ান লিখে দিয়েছি, অর্থাৎ আয়তনগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। আর ওয়ান প্লাস আলফাটি হোল কিউব আছে থাক, উভয় পক্ষের এবার দেখেন এই যে ভি টু এর মান, এটা কিন্তু আমরা এই যে এখানে একটা সমীকরণ বের করে রেখেছিলাম, ভি টু ইজ ইকুয়াল ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামাটি। এই ভি টু এর বদলে কিন্তু এই মানটা আমরা বসাতে পারি। এই যে এখানে যে ভি টু আমরা দেখতে পাচ্ছি, দেখেন ভিউয়ার্স, ভি টু এর বদলে আমাদের এই জিনিসটা বসিয়ে দিয়েছি, এবং এটা কোথা থেকে পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি 8 নং সমীকরণের সাহায্যে, অর্থাৎ ও পাশে যে সমীকরণটা ছিল তার সাহায্যে এটা করা যায়। উভয় পক্ষের ভি ওয়ান কেটে দেন। এরপর এই পাশে দেখেন এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে ওয়ান প্লাস থ্রি এ বলতে এখানে ওয়ান লেখার দরকার নাই, সরি 3a স্কোয়ার বি হবে, সূত্রে 3a স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার মানে ওয়ান লেখার দরকার নেই, বি বলতে আলফাটি, ভালো কথা থাকলো, প্লাস 3a বি স্কোয়ার, এ বলতে ওয়ান লিখতে হয় না, বি স্কোয়ার মানে আলফা টি দুটের উপর স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার টি স্কোয়ার, প্লাস বি কিউব অর্থাৎ আলফা কিউব টি কিউব। এখন আমরা জানি আলফা তো হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা অত্যন্ত ক্ষুদ্র একটি মান, যার মান হচ্ছে 0.000012 পার ডিগ্রি সেলসিয়াস। এটা অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এর উপর যখনই আপনি ঘাত চাপাবেন তখন এটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, ফলে এটা বাদ দেওয়া যায়, একইভাবে এটাও বাদ দেওয়া যায়। এখন বাকি রইল এখানে ওয়ান প্লাস থ্রি আলফা টি, আর এই পাশে ছিল ওয়ান প্লাস গামা টি, উভয় পক্ষে দেখেন ওয়ান কাটা যায়, দিয়ে দিলাম কাটা, তাহলে বাকি থাকে এই যে গামা টি ইজ ইকুয়াল 3 আলফা টি, উভয় পক্ষের টি কেটে দেন, পক্ষান্তরগুলোতে ভাগে হবে ফলে কাটা যাবে, তাহলে বাকি রইল গামা ইকুয়াল 3 আলফা। তাহলে আমরা প্রথমে বের করেছিলাম আলফার সাথে বিটার সম্পর্ক, পরে বের করলাম আলফার সাথে গামার সম্পর্ক, এটাও চিহ্নিত করে রাখলাম 9 নং। এখন লক্ষ্য করেন ভিউয়ার্স, 4 নং সমীকরণে এবং 9 নং সমীকরণ হতে পাই, আমরা 4 নং সমীকরণে কি পেয়েছি একটু ভালো করে খেয়াল করেন। 4 নং সমীকরণে পেয়েছিলাম বিটা ইকুয়াল 2 আলফা। এখানে ভিউয়ার্স 2টা যদি আপনি পক্ষান্তর করে নেন তাহলে আলফার সাথে 2 গুণন আসছে, পক্ষান্তর করে নিলে দেখা যায় বিটা বাই 2, একটু ভালো করে দেখেন, তাহলে আলফা ইকুয়াল হয় বিটা বাই 2। এই জিনিসটা অবশ্যই যেখানে পাশে করে দেওয়া আছে যে বিটা ইকুয়াল যদি 2 আলফা হয় তাহলে এখানকার আলফা থাকলো, 2টা জাস্ট পক্ষান্তর করে আলফার বদলে বিটা বাই 2 লেখা হয়েছে। তো এই যে আমরা যে 9 নং সমীকরণ পেয়েছি গামা ইকুয়াল 3 আলফা, এই গামা আছে, এই যে গামা ইকুয়াল আছে, ইকুয়াল 3 আছে, দেখেন 3, জাস্ট আলফার বদলে এই যে আলফার যে মানটা আমরা এখানে পেয়েছি সেই মানটা এই যে এখানে আলফার স্তরে বসিয়ে দিয়েছি, কারণ এখানে তো বলেই দিয়েছি কোন সমীকরণ নিয়ে কাজ করছি, 9 নং সমীকরণ আর 4 নং সমীকরণ, 4 নং সমীকরণের হিসেবে এটা হয়, এইখানকার মানটা আমরা 9 নং এ বসায় দিয়েছি, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 গামা ইকুয়াল 3 বিটা হচ্ছে, ভালো কথা। এটা দিয়ে রাখবো 10 নং সমীকরণ, কারণ এটাও পরবর্তীতে লাগতে পারে, তাহলে 2 গামা ইকুয়াল 3 বিটা পেয়ে গেছে। ধারাবাহিকভাবে আপনি স্টেপ বাই স্টেপ করে যাবেন, দেখবেন খুব সহজেই আপনার এই বিষয়গুলো চলে আসবে, জাস্ট এখানে কাটাকাটি করার বিষয় আর বাইনোমিয়াল সূত্র অনুযায়ী বাদ দেওয়ার বিষয়, উচ্চতর ঘাত অংশগুলো বাদ দেওয়া। লাস্ট অংশে চলে আসলাম, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এইবার আমরা তিনটারই মধ্যে সম্পর্ক স্থাপন করব। এতক্ষণ আমরা প্রথমে আলফার সাথে বিটার করেছি, পরে আলফার সাথে গামার করেছি, সবশেষে আবার বিটার সাথে গামা করেছি। এবার আমরা আলফা বিটা গামা তিনটারই কাজ করব। 4 নং সমীকরণ তো আমরা সমীকরণ থেকে তো পেয়েছি যে 2 আলফা ইকুয়াল বিটা, সেটা ক্যালকুলেশন করলে আলফা ইকুয়াল বিটা বাই 2 হয় আমরা জানি। এরপরে 9 নং সমীকরণ থেকে আমরা জানি 3 আলফা ইকুয়াল গামা, কারণ 9 নং সমীকরণ আমরা পেয়েছিলাম গামা ইকুয়াল 3 আলফা, তো 3 আলফা ইকুয়াল গামা হয়। এখান থেকে যদি আমরা আলফার মান বের করি তাহলে 3 পক্ষান্তর করলে হচ্ছে গামা বাই 3। এখন আসেন এই যে সমীকরণগুলো আসলো, এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা ইকুয়াল বিটা বাই 2, এখানেও দেখতে পাচ্ছি আলফা ইকুয়াল গামা বাই 3, ফলে লেখা যায় আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। এই যে লিখেছে আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3, কারণ প্রত্যেকেই তো সমান, এটারও মান আলফা, এটারও মান আলফা, তার মানে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, অর্থাৎ লেখা যায় আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। লেখার পরে এই যে এখানে যে হরগুলো রয়েছে, এর হর রয়েছে 1, এটা রয়েছে 2, এটা রয়েছে 3, এই 1 2 3 এই সবগুলো লসাগু হচ্ছে 6। এই 6 দ্বারা পুরো সমীকরণকে গুণ করে দেই, কেন? তার কারণ হচ্ছে আমরা ভগ্নাংশগুলো রাখতে চাচ্ছি না, অর্থাৎ নিচের হরগুলো রাখতে চাচ্ছি না। এই হর বিতাড়িত করার একটা নিয়ম হচ্ছে হরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লসাগু দ্বারা গুণ করে দেবেন। তাহলে লসাগু 6 দ্বারা এই আলফাকে গুণ করে দিলে 6 আলফা, বিটাকে গুণ করে দিলে দেখেন এখানে যদি আমরা 6 লিখি তাহলে এটা দ্বারা এটাকে কাটলে হয় 3, তাহলে 3 বিটা, আর এখানে যদি আমরা 6 লিখি তাহলে 3 দ্বারা এটাকে কাটলে হয় 2, ফলে লেখা যায় 6 আলফা ইকুয়াল 3 বিটা ইজ ইকুয়াল 2 গামা। এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছিল, সুতরাং প্রমাণিত। আশা করি করতে পারবেন, যদিও একটু লং এবং লম্বা,
কিন্তু খুব সুন্দর সহজ। আপনি যদি 2-3 বার করেন তাহলে পরীক্ষার খাতায় চোখ বন্ধ করে লিখে দিতে পারবেন। আর 8 মার্ক থাকবে, অবশ্যই অতটা ছোট হওয়া উচিত না, ছোট করা উচিত না। ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। আশা করি আপনি এর গুরুত্ব বুঝবেন এবং করতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।